হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসাইন। ইলিয়াস ব্লগের পক্ষ থেকে আবারও জানাই সকলকে আমন্ত্রণ। সুপ্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিসের কারণে কিন্তু বিখ্যাত। তার মধ্যে কিছু জেলা রয়েছে খাবারের কারণে বিখ্যাত, কিছু জেলা বিভিন্ন ফল ফলাদি উৎপাদনের ক্ষেত্রে বিখ্যাত, আবার কিছু জায়গা রয়েছে জেলা রয়েছে যেগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানকে নিয়ে কিন্তু বিখ্যাত। ঠিক তেমনি জয়পুরহাট যেমন কচুরলতি এবং সোনালী মুরগিতে বিখ্যাত, আর পাশের জেলা নওগাঁ হয়ে উঠছে বর্তমানের সেরা আম উৎপাদনে বিখ্যাত। আগে বলা হতো রাজশাহী আমের রাজা, কিন্তু বর্তমানে আমের রাজা রাজশাহী নয়, আমাদের পাশের জেলা নওগাঁ জেলা হচ্ছে বর্তমানে আমের রাজা। হ্যাঁ বন্ধুরা, নওগাঁ জেলার সাপাহার এবং নজিপুর এই অঞ্চল জুড়ে ধামরাট পার হলে কিন্তু শুরু হবে আমের বিশাল বিশাল বাগান। যেদিকে দু চোখ যাবে আপনি আমের বাগান ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। রাস্তার দুপাশে আম 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 আর আম, আমের গন্ধ, আমেরই সবকিছু। অথচ বেশ কিছু বছর আগে এই অঞ্চলে তো আমের চাষ ছিল না, আম বাগান এত ছিল না। কিন্তু হঠাৎ কেন এই অঞ্চলে আমের চাষ এত পরিমাণে বেড়ে গেল যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদনশীল জেলার মধ্যে নওগাঁর এই সাপাহার নজিপুর এই অঞ্চলেই প্রসিদ্ধ হয়ে উঠল। এখন প্রশ্ন একটাই, কেন কেন মানুষ অন্যান্য ফসলের তুলনায় আম চাষ করতে এখানকার মানুষ এতটা ভালোবাসেন? তার জন্য বন্ধুরা আমাদেরকে এই অঞ্চলের মাটি এবং এই অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই অঞ্চল বরেন্দ্র অঞ্চলের সর্বশেষ প্রান্ত। বরেন্দ্র অঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর মানে অনেক নিচু স্তরে হয়, যার কারণে এখানে সেচ ক্ষেত্রে পানির সম্ভাবনা মানে পানি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর পানি কম থাকার কারণে, পানি কম পাওয়ার কারণে এই অঞ্চলে চাষাবাদ করাটা খুবই কঠিন। বর্তমানে আধুনিক যুগে এসেও এই অঞ্চলের অনেক বেশিরভাগ জায়গায় বাড়িতে আপনি কূপের দেখা পাবেন, যেখান থেকে তারা পানি পান করে থাকেন, এবং কিছু কিছু জায়গায় সরকারি পদক্ষেপে আপনার ট্যাঙ্কি বা একটা আধুনিক ট্যাঙ্কির ব্যবস্থা করে দেওয়া হয়েছে পানি সরবরাহের জন্য। কিছু জায়গায় গভীর নলকূপের ব্যবস্থা থাকলেও তা তুলনামূলকভাবে অনেক কম। সো বন্ধুরা, আপনারা সকলে বুঝতে পারতেছেন যে পানির অভাবে এখানকার মানুষ চাষবাস করতে খুব পারে না। পানি না ছাড়া চাষ হবে কিভাবে? ফসল ফলাতে গেলে অবশ্যই পানির প্রয়োজন অপরিসীম। যেহেতু পানি অতি কম মাত্রায় পাওয়া যায়, তাই যে সকল ফসল অতি কম মাত্রায় পানিতেও চাষ করা যায় সেই সকল ফসলই কিন্তু এখানে উৎপাদন করা হয়। তো বন্ধুরা, আম গাছ যেহেতু বছরে একবারই ফসল দেয় এবং এর পানির চাহিদাও মোটামুটি খুবই কম, তাই এই অঞ্চলের মানুষ বর্তমানে আম চাষের দিকে ঝুঁকে পড়ছে দিন দিন বেশি। এমনকি এখনো অনেক চাষি রয়েছেন যাদের আম চাষের ক্ষেত্রে ফল যখন ফুলকুড়ি আসে, ওই পানি দেওয়ার জন্য, ফুলকুড়িতে পানি এবং ঔষধ দেওয়ার জন্য সেই পানিটাও অনেক দূর থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হয়। আবার কিছু কিছু জায়গায় সেচ গভীর নলকূপ কূপের মাধ্যমে পানি উত্তোলন করে কিন্তু সেচ করা হচ্ছে আম বাগান। এটা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। বন্ধুরা, আমরা জানতে পারলাম যে যে কারণে এই অঞ্চলে আম বাগান এবং আমের চাষের চাহিদা দিন দিন বাড়তিছে, তা হচ্ছে পানি না থাকার কারণে স্বল্প মাত্রায় চাষযোগ্য ফসলের মধ্যে পড়ে গিয়েছে এই আম চাষ, এবং এটা মোটামুটি লাভজনক হওয়ার ফলে এই অঞ্চলের চাষিরা দিনকে দিন
আম চাষের দিকেই ঝুঁকে পড়ছেন। যেদিকেই আপনার দুচোখ যাবে শুধু আপনি আম আর আমের বাগানই দেখতে পারবেন, অন্য কিছু দেখতে পারবেন। তবে মাঝে মধ্যে পেয়ারা এবং অন্যান্য দু একটা মানে ফলের বাগানও চোখে পড়বে, তা নিতান্তই অনেক কম। এখানকার মূল ফসলই বর্তমানে এই আম চাষ করা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে এবং যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন দয়া অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আরো অন্যান্য ভালো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসার চেষ্টা করব। আমি সবেমাত্র শুরু করেছি, ইনশাল্লাহ সামনেতে আরো ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারবো, এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।